প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আমি লাইভে এসেছি। তোমরা যদি আমার কথা এবং ছবি স্পষ্ট দেখতে না পাও অবশ্যই কমেন্টস করে জানাও, দেখতে পেলেও কমেন্টস করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না। তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আশা করছি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে অংশীদারি ব্যবসায়ের হিসাব সম্পর্কে আলোচনা করব। কি ব্যবসা? অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসায় নামটা শুনলেই তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, অংশীদারি ব্যবসায় কি? দুই বা ততোধিক ব্যক্তি, দুই বা তার অধিক, দুই হতে পারে 3, 4, 8, 10, 50, 60, যে কোনো সংখ্যক ব্যক্তি হতে পারে। এই দুই বা ততোধিক ব্যক্তি চুক্তির মাধ্যমে, কিসের মাধ্যমে? চুক্তির মাধ্যমে। চুক্তির মাধ্যমে যে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলে সেটাই হবে অংশীদারি ব্যবসা। আশা করি তোমরা বুঝেছো অংশীদারি ব্যবসায় কি। দুই বা ততোধিক ব্যক্তি কি করবে? একটা চুক্তির মাধ্যমে একটা ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলবে। এই ব্যবসায়ী প্রতিষ্ঠানটাই হলো অংশীদারি ব্যবসা। তাহলে তোমরা বুঝে গেছো অংশীদারি ব্যবসায় কি। অংশীদারি ব্যবসায় যে হিসাবগুলো আসে বারবার পরীক্ষায়, এখানে তোমরা দেখতে পাচ্ছ লাভ লোকসান আবন্টন হিসাব এবং মূলধন হিসাব। প্রত্যেক পরীক্ষায় আসে লাভ লোকসান আবন্টন হিসাব 4 নাম্বার এবং মূলধন হিসাব 4 নাম্বার, 4, 4, 8। আর ক নাম্বারে হয় 2 নাম্বারের জন্য। এক্ষেত্রে অনেক সময় অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করতে বলে, উত্তোলনের সুদ নির্ণয় করতে বলে, ঋণের সুদ নির্ণয় করতে বলে, এরকম ক নাম্বার প্রশ্ন হয়। এই হলো 10 নাম্বার। অধ্যায়টা খুবই সহজ। তোমরা একটু মনোযোগ সহকারে যদি আমার ক্লাসগুলো করো, আশা করি তোমরা খুবই সহজে এই অধ্যায় থেকে 10 নাম্বার অর্জন করতে পারবা। তাহলে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, অংশীদারদের মূলধনের সুদ নির্ণয়। কিভাবে অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করতে হবে সে সম্পর্কে আলোচনা করব। আলোচনা করার পূর্বেই তোমাদের জন্য একটা সুখবর আমি বলি। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো তোমাদের এইচএসসি পরীক্ষার নতুন সিলেবাস দেয়া হয়েছে। নতুন সিলেবাস অনুযায়ী হিসাব বিজ্ঞান প্রথম পত্রে তোমাদেরকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অষ্টম, নবম, মোট কয়টি অধ্যায়? 5টি অধ্যায়। 5টি অধ্যায় পড়লেই যথেষ্ট, আর পড়তে হবে না। তাহলে এই যে 5টি অধ্যায় এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি আশা করি 5টি অধ্যায় তোমরা খুবই যত্ন সহকারে বাসায় করবা এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবা। আমরা তো অবশ্যই ক্লাস নিব। এরপরে যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবা। এবার তোমাদের জন্য একটা গ্রেট চান্স রয়েছে। কি গ্রেট চান্স? খুব সহজেই তোমরা এ প্লাস পেয়ে যাবা। অল্প একটু যদি পরিশ্রম করো খুব সহজেই তোমরা হিসাব বিজ্ঞান সহ অন্যান্য সাবজেক্টেও এ প্লাস পেতে পারো। তাহলে দ্বিতীয় পত্রের কি কি অধ্যায় সিলেক্ট করেছে? তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম অধ্যায়, অর্থাৎ মোট 5টা অধ্যায়।
প্রথম পত্রের 5টা অধ্যায়, দ্বিতীয় পত্রের 5টা অধ্যায়। এই 5 5 মাত্র 10টা, যে জায়গায় একটা পত্রেরই 10টা অধ্যায় ছিল, কিন্তু এখন তোমাদের কি সুযোগ, দুইটা পত্র মিলে মাত্র 10টা অধ্যায়। এটা ভাবা যায়? অনেক অনেক তোমাদের জন্য এটা সুযোগ। তোমরা অনেক পরিশ্রম করো এবং A+ নিয়ে আসো, তোমাদের ভবিষ্যৎকেও উজ্জ্বল করো। আজকে আমরা অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করব। নতুন কোনো কিছুই না, অংশীদারদের মূলধনের সুদ তোমরা আগে যেভাবে সুদ নির্ণয় করেছো ঠিক একইভাবে অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করতে হবে। নির্ণয় করার পূর্বেই এখন আমি দেখব কে কে তোমরা কমেন্টস করেছো। সিয়াম আহমেদ কমেন্টস করেছে, সে বলেছে অনেক ক্লিয়ার এসেছে। নীলিমা জাহান তোমরা কমেন্টস করেছো এবং সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার সঙ্গে যুক্ত থাকো। এই সময় যারা তোমরা ক্লাসটি দেখতে পাবা না, পরে যে কোনো সময় তোমরা এই ক্লাসটি দেখতে পাবা, গ্রুপের মধ্যে এটা থেকে যাবে, ডিলিট করা হবে না। এখন দেখো এ বি সি তিনজন অংশীদার, তাহলে এ বি সি কয়জন অংশীদার? তিনজন অংশীদার। তারা প্রত্যেকে এখানে দেখো এবিসি তিনজন অংশীদার, প্রত্যেক অংশীদারে ব্যবসায় প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা করে ইনভেস্ট করেছে। এটা তাদের মূলধন, অর্থাৎ এও 1 লক্ষ টাকা, বিও 1 লক্ষ টাকা, সিও 1 লক্ষ টাকা ব্যবসায় ইনভেস্ট করেছে। টোটাল অংশীদারি ব্যবসায়ের মূলধন হলো, মোট মূলধন যেহেতু প্রত্যেকে 1 লক্ষ টাকা করে এবং তিনজন 3 লক্ষ টাকা, অংশীদারি ব্যবসায়ের মোট মূলধন হলো 3 লক্ষ টাকা। তোমাদের কাছে ক নম্বরে জানতে পারে যে অংশীদারি ব্যবসায়ের মোট মূলধনের পরিমাণ নির্ণয় করো। কি নির্ণয় করতে বলে? অংশীদারি ব্যবসায়ের মোট মূলধনের পরিমাণ নির্ণয় করো। সেক্ষেত্রে তোমরা যতজন অংশীদার থাকবে তাদের যে মূলধনটা আছে এই মূলধনটা কি করবা? যোগ করবা। যোগ করলেই পেয়ে যাবা অংশীদারি ব্যবসায়ের মোট মূলধন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। আমি আবারও বলছি, যতজন অংশীদার থাকবে তাদের প্রত্যেকের মূলধনের টাকা যোগ করার পর যে যোগফলটা পাওয়া যাবে সেটাই হবে অংশীদারি ব্যবসায়ের মোট মূলধন। তাহলে এখানে মোট মূলধন কত টাকা পাইলাম? প্রত্যেকে 1 লক্ষ টাকা করে দিয়েছে। তিনজন যেহেতু অংশীদার, 1 লক্ষ গুণন 3 লক্ষ টাকা। তার মানে আমার অংশীদারি ব্যবসায়ের মূলধন হলো 3 লক্ষ টাকা। ধরেন আমি একটি অংশীদারি ব্যবসায়ে এ 50,000 টাকা, বি 60,000 টাকা, সি 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো। এ কত? 50,000 টাকা, বি হলো 60,000 টাকা, সি হলো 1 লক্ষ টাকা। এখন তোমার কাছে জানতে চাচ্ছে অংশীদারি ব্যবসায়ে সুদের, অর্থাৎ অংশীদারদের মূলধনের সুদের পরিমাণ নির্ণয় করো। কি জানতে চাচ্ছে? অংশীদারদের মূলধনের সুদের পরিমাণ নির্ণয় করো।
থাকবে ওই হার ধরেই তোমাকে অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করতে হবে। এখানে দেখো এটা কিন্তু বছরের শুরুতে ব্যবসায় আরম্ভ করেছে, অর্থাৎ জানুয়ারির 1 তারিখে ব্যবসায়িক প্রতিষ্ঠান শুরু করেছে বা ব্যবসায় আরম্ভ করেছে। এ নিয়ে এসেছে 50,000 টাকা, বি নিয়ে এসেছে 60,000 টাকা, সি নিয়ে এসেছে 1 লক্ষ টাকা। তোমার কাছে জানতে চাচ্ছে অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করো, অর্থাৎ এর মূলধনের সুদ কত, বির মূলধনের সুদ কত, সির মূলধনের সুদ কত। তাহলে এর মূলধনের সুদ আমরা এখন নির্ণয় করব। তার মূলধন হলো 50,000 টাকা। কত হাজার টাকা? 50,000 টাকা। কত পার্সেন্ট হারে সুদ পাবে? 10% হারে সুদ পাবে। এই যে 10% আমি চাপলাম, পার্সেন্টেজ করলে সব সময় 1 বছরের টাকা বের হয়। কত বছরের টাকা বের হয়? 1 বছরের টাকা। যেহেতু এরা জানুয়ারির 1 তারিখে ব্যবসায় প্রতিষ্ঠান আরম্ভ করেছে, জানুয়ারির 1 তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত, 1 তারিখ থেকে কত ডিসেম্বর? 31 ডিসেম্বর। কত বছর হয়? 1 বছর। এই কারণে এই মূলধনের উপর আমরা 1 বছরের সুদ নির্ণয় করব। 50,000 এর 10% হলো 5,000 টাকা। ক্যালকুলেটরের সাহায্যে তোমরা নির্ণয় করে নিবা। বির হলো মূলধন 60,000 টাকা, 10% হারে 60,000 এর 10% 6,000 টাকা। সির মূলধনের সুদ হলো 1 লাখের 10%, 1 লাখের 10% চাপলে 10,000 টাকা হবে। তাহলে এই যে আমি পার্সেন্টেজটা চাপলাম, এই পার্সেন্টেজ চাপলেই যে টাকাটা আসবে ক্যালকুলেটরে সেটাই হবে তাদের মূলধনের সুদ। কেননা এখানে আমি কিন্তু অতিরিক্ত মূলধনের কথা বলিনি, শুধুমাত্র বলেছি যে এ 50,000, বি 60,000 এবং সি 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেছে এবং মূলধনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। এই কারণে 50,000, 60,000 এবং 1 লক্ষের উপর জাস্ট আমি 10% চাপছি। 10% চাপলে 50,000 এর 10% হয় 5,000, 60,000 এর 10% হয় 6,000, 1 লক্ষ 10% হয় 10,000। তোমরা অবশ্যই বুঝেছো আশা করি। এরপরও যারা বুঝবা না অবশ্যই কমেন্টস করো, আমি দেখব। তোমরা কি মূলধনের সুদ নির্ণয় করা বুঝেছো? যদি বুঝে থাকো তাহলে কমেন্টস করো ইয়েস, আর যদি না বুঝো তাহলে কমেন্টস করো নো।
প্রারম্ভিক মূলধন হলো 5 লক্ষ টাকা। তাহলে এখন আরো একটি তথ্য এখানে দেখতে পাচ্ছ, এছাড়াও গ বছরের মাঝামাঝি, তাহলে বছরের কোন সময় নিয়ে এসেছে? মাঝামাঝি। মাঝামাঝি অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ। জুলাইয়ের 1 তারিখ হলো বছরের মধ্যবর্তী সময়। এখানে সময়টা উল্লেখ না করে দিয়ে জাস্ট এখানে তোমাকে ক্লু একটা দিয়ে দিছে বছরের মাঝামাঝি। তখন তোমাকে বুঝে নিতে হবে জুলাইয়ের 1 তারিখে অতিরিক্ত মূলধন ব্যবসায়ে বিনিয়োগ করেছে। তাহলে কত টাকা মূলধন নিয়ে এসেছে? আরো 50,000 টাকা। এই যে আরো মূলধন নিয়ে এসেছে, এটা হলো অতিরিক্ত মূলধন। আশা করি তোমরা বুঝেছো। বছরের মাঝামাঝি সময়ে যদি কোনো মূলধন নিয়ে আসা হয় তাহলে সেটা হবে অতিরিক্ত মূলধন। এখানে কি বলেছে? মূলধনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। এখন ক নম্বরে তোমার কাছে জানতে চাইলো অংশীদারি ব্যবসায়ে মোট মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে মোট মূলধনের পরিমাণ আমরা নির্ণয় করব। ক হলো 1 লক্ষ টাকা, ক এর মূলধন 1 লক্ষ, খ হলো 2 লক্ষ টাকা, গ এখানে দেখো বছরের শুরুতে সে 5 লক্ষ টাকা নিয়ে এসেছে এবং বছরের মাঝামাঝি সময়ে 50,000 টাকা আবারও ব্যবসায় ইনভেস্ট করেছে। তাহলে তার মূলধনের পরিমাণ দাঁড়ালো 5,50,000 টাকা। 5,50,000 টাকা। তাহলে গ এর মূলধন হলো 5,50,000, খ এর হলো 2 লক্ষ, ক এর হলো 1 লক্ষ। তিনটা যোগ করলে 8,50,000 টাকা হয়। তার মানে অংশীদারি ব্যবসায়ের মূলধন হলো 8,50,000 টাকা। তোমার কাছে জানতে পারে অংশীদারি ব্যবসায়ে মোট মূলধনের পরিমাণ নির্ণয় করো। এক্ষেত্রে যে অংশীদার আছে তাদের যে মূলধনটা থাকবে এই মূলধনের পরিমাণটা যোগ করলে অংশীদারি ব্যবসায়ে মোট মূলধনের পরিমাণ পাওয়া যাবে। আশা করি তোমরা বুঝেছো। যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টস করবা, না বুঝলেও কমেন্টস করবা। আচ্ছা আরো একবার বলবো, কোনো সমস্যা নেই। এখানে দেখো ক 1 লক্ষ টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেছে। ক এর মূলধনের পরিমাণ হলো 1 লক্ষ টাকা, খ এর মূলধনের পরিমাণ হলো 2 লক্ষ টাকা। তোমাদের হয়তো গ নম্বরে একটু গ এর মূলধন নিয়ে একটু সমস্যা হচ্ছে। গ বছরের শুরুতে 5 লক্ষ টাকা নিয়ে এসেছে এবং বছরের মাঝামাঝি সময়ে আরো 50,000 টাকা নিয়ে এসেছে। তার মানে গ ব্যবসায় প্রতিষ্ঠানে কত টাকা দিল? আগের 5 লক্ষ এবং নতুন করে 50,000। তাহলে 5 লক্ষ আর 50,000 যোগ করলে হয় 5,50,000। গ এর মূলধনের পরিমাণ হলো 5,50,000। আমি আবারও বলি, গ বছরের শুরুতে 5 লক্ষ টাকা বিনিয়োগ করেছে এবং বছরের মাঝামাঝি সময়ে আরো 50,000 টাকা বিনিয়োগ করেছে। তার মানে গয়ের টোটাল বিনিয়োগ হলো বছরের শুরুতে 5 লাখ এবং মাঝামাঝি সময়ে 50,000, টোটাল হলো 5,50,000 টাকা। তাহলে খ হলো 2 লক্ষ টাকা। ক কিন্তু অতিরিক্ত মূলধন হিসেবে আর কোনো টাকা নিয়ে আসেনি, ঠিক একইভাবে ক কোনো অতিরিক্ত মূলধন আনেনি। অর্থাৎ ক এর 1 লক্ষ টাকা সারা বছর ধরে বছরের শুরুতে নিয়ে এসেছে 1 লক্ষ, আর কিন্তু সে বিনিয়োগ করেনি। 1 লক্ষ টাকায় তার শেষ। ক্ষয়ের অবস্থা কিন্তু ঠিক একই রকম। বছরের শুরুতে 2 লক্ষ টাকা বিনিয়োগ করেছে বা মূলধন হিসেবে ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিয়ে এসেছে, আর কিন্তু নিয়ে আসেনি। শুধুমাত্র আমরা গয়ের ক্ষেত্রে একটু সেন্স দেখতে পাই না। গ বছরের শুরুতে 5 লাখ টাকা নিয়ে এসেছে এবং বছরের মাঝামাঝি সময়ে
8,50,000 টাকাই হলো অংশীদারি ব্যবসায়ের মোট মূলধন। তোমার কাছে জানতে চাচ্ছে অংশীদারি ব্যবসায়ের মোট মূলধনের পরিমাণ নির্ণয় করো। আমি প্রশ্নটা লিখেছি। অংশীদারি ব্যবসায়ের মোট মূলধনের পরিমাণ নির্ণয় করো। এই প্রশ্নের সমাধান আমি করলাম, অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানে অংশীদারগণ যত টাকা মূলধন হিসেবে নিয়ে এসেছে তার টোটাল যোগ করলেই হলো অংশীদারি ব্যবসায়ের মোট মূলধনের পরিমাণ। আশা করি তোমরা বুঝেছো। না বুঝলে অবশ্যই কমেন্টস করো, আমি ট্রাই করব আবারও। যাই হোক, এখানে তোমরা কোনো কমেন্টস করতেছো না, তার মানে আমি ধরে নিলাম অংশীদারি ব্যবসায় যদি মোট মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলে তাহলে অবশ্যই তোমরা পাবা। এরপরও যাদের সমস্যা থাকবে আমার সঙ্গে যোগাযোগ করবা। এখন আমরা নির্ণয় করব গ এর তোমার কাছে জানতে পারে গ এর মূলধনের সুদের পরিমাণ নির্ণয় করো। কার মূলধনের সুদ? গ এর মূলধনের সুদের পরিমাণ। এখন গতে আমরা দেখব কি আছে। গ বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারির 1 তারিখে 5 লক্ষ টাকা ব্যবসায় বিনিয়োগ করেছে। এই যে 5 লক্ষ টাকা জানুয়ারির 1 তারিখে বিনিয়োগ করেছে এটা কিন্তু আর উঠাই নাই। 31 ডিসেম্বর পর্যন্ত ব্যবসায় এই টাকাটা কিন্তু মূলধন হিসাবেই রয়েছে। অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে 31 ডিসেম্বর অর্থাৎ 1 বছর ব্যবসায় প্রতিষ্ঠানে এই টাকাটা মূলধন হিসাবে সে রেখেছে। যেহেতু 1 বছর ব্যবসায় প্রতিষ্ঠানে এই 5 লক্ষ টাকা রয়েছে, এই কারণে এই 5 লক্ষ টাকার 1 বছরের মূলধনের সুদ ধার্য করতে হবে। আচ্ছা, 5 লক্ষ তাহলে প্রারম্ভিক মূলধনের সুদ 5 লক্ষের 10% হয় 50,000 টাকা। তাহলে কিভাবে আমি নির্ণয় করলাম? এখানে বছরের শুরুতে যে মূলধনটা নিয়ে এসেছে এটা আমরা প্রারম্ভিক মূলধন হিসাবে ধার্য করব, অর্থাৎ ধরব প্রারম্ভিক মূলধন 5 লক্ষ টাকা। এই প্রারম্ভিক মূলধনের উপর সব সময় 1 বছরের সুদ ধার্য করতে হয়। এই কারণে সরাসরি আমি 10% চাপবো। 5 লক্ষ গুণন 10% আমার টাকা হবে 50,000 টাকা। যেহেতু এটা 1 বছরের আসে এই কারণে 1 বছরের টাকাটাই আমরা নিব। তোমরা জানো যে কোনো পার্সেন্টেজ করলে সব সময় 1 বছরের সুদের পরিমাণ আসে। যেহেতু 5 লাখের উপর 10% আমরা চেপেছি এই কারণে 50,000 টাকা আসছে। এই 50,000 টাকা কিন্তু 1 বছরের সুদ। তারপর অতিরিক্ত মূলধন হিসেবে সে নিয়ে এসেছে অতিরিক্ত মূলধন নিয়ে এসেছে 50,000 টাকা।
যে কোনো পার্সেন্টেজ কি করে 1 বছরের সুদ নির্ণয় করে, তাহলে এই 50,000 এর 10% চাপলে আমরা 1 বছরের সুদ পাবো। এটাকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, 6 দ্বারা গুণ করি, 6 মাসের সুদ পাবো। 12 দ্বারা ভাগ করব, 6 দ্বারা কি করব গুণ করব, গুণ করলে কত মাসের সুদ পাওয়া যাবে? 6 মাসের সুদ পাওয়া যাবে। তোমার মনে প্রশ্ন আসতে পারে কেন আমি 12 দ্বারা ভাগ করব? এটা আসাই স্বাভাবিক। এখানে একটা জিনিস মনে রাখো, যে কোনো পার্সেন্টেজ 1 বছরের সুদ নির্ণয় করে। 1 বছরের কি সুদ ধার্য করা হয় যে কোনো পার্সেন্টেজ দিয়ে। এই 50,000 এর 10% যে আমি চাপলাম, 10% চাপলে আমার টাকা আসবে 5,000 টাকা। এই 5,000 টাকা কিন্তু 50,000 টাকা 1 বছরের সুদ। কত বছরের সুদ? 1 বছরের সুদ। যেহেতু সে অতিরিক্ত মূলধনটা বছরের মাঝামাঝি সময়ে নিয়ে এসেছে, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে সে ব্যবসায়ে অতিরিক্ত মূলধন 50,000 টাকা বিনিয়োগ করেছে। এই কারণে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জুলাইয়ের 1 তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আমার 6 মাস সময় হয়। কত মাস সময়? 6 মাস। যেহেতু 6 মাসের জন্য এই 50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করেছে, এই কারণে 50,000 টাকার সে 6 মাসের সুদ পাবে। কত মাসের সুদ পাবে? 6 মাসের সুদ পাবে। এই 5,000 তো 1 বছরের, এই কারণে আমি যদি 12 দ্বারা ভাগ করি তাহলে 1 মাসের সুদ আসে, এবং 6 দ্বারা যদি গুণ করি 6 মাসের সুদ আসবে। অর্থাৎ 5,000 কে 12 দ্বারা ভাগ করলাম, ভাগফল যেটা পাওয়া যাবে সেটা হলো 1 মাসের সুদ। আমার কত মাসের সুদ দরকার? 6 মাসের সুদ দরকার। এই কারণে 6 দ্বারা গুণ করব, গুণ করলে 2,500 টাকা পাওয়া যাবে। 2,500 আগের প্রারম্ভিক মূলধনের হলো 50,000, টোটাল যোগ করো 52,500 টাকা। তাহলে গয়ের মূলধনের সুদ হলো 52,500 টাকা। তোমরা যারা বুঝো নাই অবশ্যই কমেন্টস করো, আমি আবারও চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারো। শিক্ষার্থীবৃন্দু, তোমাদের যাদের গয়ের মূলধনী সুদ নির্ণয় করতে সমস্যা মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টস করো। আমি আবারও বলতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। গ বছরের শুরুতে 5 লক্ষ টাকা নিয়ে এসেছে। কি নিয়ে আসছে বছরের শুরুতে? বছরের শুরু কি? জানুয়ারির 1 তারিখ। জানুয়ারির 1 তারিখে এসে কত টাকা নিয়ে আসছে? 5 লক্ষ টাকা নিয়ে আসছে জানুয়ারির 1 তারিখে। এটা জানুয়ারি ছিল, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 12 মাস এই 5 লক্ষ টাকা ব্যবসায় প্রতিষ্ঠানে ছিল। সে 1 টাকাও কিন্তু উঠায় নাই। অর্থাৎ 5 লক্ষ থেকে সে 2, 3, 4, 5 এরকম কোনো টাকাই সে নেয় নাই। সে 5 লক্ষ টাকা ব্যবসায়ে 1 বছরের জন্য দিয়েছে। কত বছরের জন্য? 1 বছরের জন্য দিয়েছে। যেহেতু জানুয়ারির 1 তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানে 5 লক্ষ টাকা রয়েছে, এই কারণে জানুয়ারির 1 তারিখ থেকে 31 ডিসেম্বর টোটাল হয় 12 মাস বা 1 বছর। এই কারণে 5 লক্ষ টাকার 1 বছরের সুদ ধার্য করতে হবে। আশা করি তোমরা বুঝেছো। আরেকটা শর্টকাট মনে রাখার উপায় হলো, প্রারম্ভিক যে মূলধনটা থাকবে, প্রারম্ভিক মূলধনের উপর সব সময় 1 বছরের সুদ ধার্য করতে হবে। কি? সব সময় 1 বছরের সুদ ধার্য করতে হবে। এটা মনে রাখলেই জাস্ট এনাফ, যে তোমরা সব সময় মনে রাখবা প্রারম্ভিক মূলধনের উপর 1 বছরের সুদ ধার্য করতে হয়। এই 5 লক্ষ টাকা যেহেতু বছরের শুরুতে নিয়ে এসেছে, তার মানে এই 5 লক্ষ টাকাই হলো প্রারম্ভিক মূলধন।
10% চাপলেই আসবে 50,000 টাকা। এই 50,000 টাকাই হলো এক বছরের সুদ। শিক্ষার্থীবৃন্দু, একটা জিনিস মনে রাখবা, যে কোনো পার্সেন্টেজ যে কোনো অঙ্কের উপর চাপলে সেটা সব সময় এক বছরের সুদেই নির্দেশ করবে। 1 লক্ষের উপর যদি 10% চাপো, এই যে 10,000 টাকা পাবা, এই 10,000 টাকা কিন্তু এক বছরের সুদ হবে। অর্থাৎ পার্সেন্টেজ সব সময় বার্ষিক বা এক বছরের ভিত্তিতেই হিসাব করা হয়। এই কারণে 5 লক্ষের 10% হবে 50,000। এই 50,000 টাকা হলো এক বছরের সুদ। এরপর দেখো বছরের মাঝামাঝি সময়। মাঝামাঝি কোনটা? মাঝামাঝি মাস হলো জুলাইয়ের 1 তারিখ। জুলাইয়ের 1 তারিখ। জুন পর্যন্ত এইদিকে 6 মাস, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাস। তার মানে মাঝামাঝি তারিখটা পড়ে জুলাইয়ের 1 তারিখ। তাহলে জুলাইয়ের 1 তারিখ থেকে 31 ডিসেম্বর হাতে হিসাব করো কত মাস হয়? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমার 6 মাস হয়। কত মাস? 6 মাস। অর্থাৎ এই অতিরিক্ত মূলধনটা ব্যবসায় প্রতিষ্ঠানে 6 মাস ছিল। কত মাস? 6 মাস। কিভাবে পেলাম? বছরের মাঝামাঝি মানে কি? জুলাইয়ের 1 তারিখ। বছরের মাঝামাঝি মানে কি? জুলাইয়ের 1 তারিখ। জুলাইয়ের 1 তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কত মাস হয়? 6 মাস হয়। এই কারণে আমার অতিরিক্ত মূলধনের উপর 6 মাসের সুদ ধরতে হবে। 50,000 এর 10% তোমরা আগেই জানো, যে কোনো পার্সেন্টেজ মানে এক বছরের অর্থের পরিমাণ বা সুদের পরিমাণ নির্দেশ করে। 50,000 এর 10% 5,000 টাকা পাওয়া যায়। এই 5,000 টাকা হলো এক বছরের সুদ। কিন্তু তোমাকে ধরতে হবে কত মাসের সুদ? 6 মাসের সুদ। এই কারণে এই 5,000 কে 12 দ্বারা ভাগ করো। এক বছর কি 12 মাস? এই কারণে 12 দ্বারা ভাগ করা হচ্ছে। 5,000 কে যদি আমি 12 দ্বারা ভাগ করি, তার মানে এক মাসের সুদ পাবো, এবং এটাকে যদি আমি 6 দ্বারা গুণ করি 6 মাসের সুদ পাবো। আশা করি তোমরা বুঝেছো। এরপর যারা তোমরা ম্যাথে অনেক অনেক ভালো বুঝো, এটাকে 5,000 কে 2 দ্বারা ভাগ করলেই জাস্ট হয়ে যাচ্ছে 2,500 টাকা। যার যে পদ্ধতি ভালো লাগে তোমরা সেই পদ্ধতি অনুসরণ করবা, কোনো সমস্যা নেই। তাহলে আমরা 50,000 এর 6 মাসের সুদ পাইলাম 2,500 টাকা। প্রারম্ভিকের হলো 50 এবং 2,500, এই দুটো টাকা যোগ করলে আমার 52,500 টাকা আসে। এই 52,500 টাকাই হলো গয়ের মূলধনের সুদ। আশা করি তোমরা বুঝেছো। এরপরও যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবা। যোগাযোগ যতই করবা ততই শিখবা। যোগাযোগ করবা না তো শিখবা না। এখন তোমার উপর সবকিছু, তুমি কি করতে চাও। এখন দেখো এখানে গয়ের জায়গায় যদি বলে ক্ষয়ের মূলধনের সুদ নির্ণয় করো। কিসের সুদ? ক্ষয়ের মূলধনের সুদ। এখন দেখো খ নিয়ে এসেছে কত টাকা? 2 লক্ষ টাকা। খ কিন্তু অতিরিক্ত মূলধন আনে নাই। আনছে না, ক্ষয়ের কোনো অতিরিক্ত মূলধনের কথা এখানে বলা নেই। জাস্ট বছরের শুরুতেই সে 2 লক্ষ টাকা নিয়ে এসেছে। এটা হলো প্রারম্ভিক মূলধন। এই প্রারম্ভিক মূলধনের উপর তোমরা জানো সব সময় এক বছরের সুদ নির্ণয় করতে হয়। তোমরা তো অবশ্যই খাতা কলম নিয়ে আমার ক্লাস কি দেখতে বসেছো। ঝটপট করে তোমরা কমেন্টস করে জানিয়ে দাও ক্ষয়ের মূলধনের সুদ কত টাকা হবে। আমি অপেক্ষা করতেছি তোমাদের আনসারের জন্য। দ্রুত ঝটপট করে তোমরা কমেন্টস করে জানিয়ে দাও ক্ষয়ের মূলধনের সুদ কত।
পারছি না, দ্রুত উত্তর জানিয়ে দাও। হায় হায়, খাতা কলম নিয়ে বসো নাই, তোমরা তো সবাই চলে গেলাম, দ্রুত দ্রুত খাতা কলম নিয়ে আসো। যাই হোক, তোমরা কমেন্টস করে জানিয়ে দিবা, আমি তারপরও এখন নির্ণয় করতেছি। গ 2 লক্ষ টাকা নিয়ে এসেছে, বছরের শুরুতে কয় লক্ষ টাকা নিয়ে এসেছে? 2 লক্ষ টাকা। এটা হলো তার প্রারম্ভিক মূলধন, আর প্রারম্ভিক মূলধনের উপর সবসময় 1 বছরের সুদেই ধার্য করতে হয়। এই কারণে 2 লাখের 10% যদি আমি চাপি তাহলে হয় 20,000 টাকা। এই 20,000 টাকাই হলো ক্ষয়ের মূলধনের সুদ। এখন তোমার কাছে যদি জানতে চাই ক্ষয়ের মূলধনের সুদের পরিমাণ নির্ণয় করো, ক 1 লক্ষ টাকা নিয়ে এসেছে, 1 লক্ষ টাকার 10% চাপলে 10,000 টাকা পাওয়া যাবে। এটাই হলো ক্ষয়ের মূলধনের সুদ। এটা ক্ষয়ের মূলধনের সুদ, এটা হলো ক্ষয়ের মূলধনের সুদ। আমরা ক্ষয়ের মূলধনের সুদ নির্ণয় করেছি 52,500 টাকা। এখন আবার অন্যভাবে প্রশ্ন আসতে পারে যে অংশীদারদের মোট মূলধনের সুদ কি? অংশীদারদের মোট মূলধনের সুদ, অর্থাৎ প্রত্যেকের যে আমরা সুদ নির্ণয় করেছি এই সুদগুলোর এখন যোগফল তোমার কাছে জানতে চাচ্ছে। এই যোগফলটাই হলো অংশীদারদের মোট মূলধনের সুদ। তাহলে 50 20 70 70 10 80 82,500 টাকা। তাহলে মোট মূলধনের সুদ আমরা পাইলাম 82,500 টাকা। অংশীদারদের যদি মোট মূলধনের সুদ নির্ণয় করতে বলে তাহলে প্রত্যেক অংশীদারদের আলাদা আলাদা মূলধনের সুদ নির্ণয় করবা, সব শেষে গিয়ে 3 জনের সুদ একত্রে যোগফল করবা। এই যোগফলের পরিমাণই হলো অংশীদারদের মোট মূলধনের সুদ। আশা করি তোমরা বুঝেছো, না বুঝলে তো আমি আসি, হারিয়ে যাইনি। তোমরা অবশ্যই কমেন্টস করবা, আমি রিপ্লাই দেব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই শিখলাম প্রারম্ভিক মূলধনের উপর সব সময় 1 বছরের সুদ ধার্য করতে হয়। এটা একটা চিরন্তন সত্য কথা, এটার কোনো পরিবর্তন হবে না। কিন্তু অতিরিক্ত মূলধনের ক্ষেত্রে এই সূত্র কার্যকর হবে না। তাহলে তোমার অতিরিক্ত মূলধনের সুদ কিভাবে তুমি ধার্য করবা? অতিরিক্ত মূলধনের সময় অনুযায়ী সুদ ধার্য করতে হবে। কি অনুযায়ী? সময় অনুযায়ী। যত সময়ের জন্য ব্যবসায় এই অতিরিক্ত মূলধনটা বিনিয়োগ করা হয়েছে ঠিক তত সময়ে অতিরিক্ত মূলধনের সুদ ধার্য করতে হয়। কেউ যদি জুলাইয়ের 1 তারিখে 10,000 টাকা অতিরিক্ত মূলধন হিসেবে নিয়ে আসে, সবসময় আমরা ধরে নিলাম 10% হারে মূলধনের সুদ ধার্য করব। তাহলে জুলাইয়ের 1 তারিখে কত হাজার টাকা নিয়ে আসছে? 10,000 টাকা নিয়ে আসছে। তাহলে জুলাই থেকে 31 ডিসেম্বর কত মাস হয়? 6 মাস। তার মানে এরকম যদি তারিখ দেওয়া থাকে তাহলে অতিরিক্ত মূলধনের উপর 6 মাসের সুদ ধার্য করতে হবে। 10,000 এর 10% হবে 1,000। এটাকে যদি 12 দ্বারা ভাগ করি, 6 দ্বারা গুণ করি, তার মানে 500 টাকা হবে। এই 500 টাকাই হবে আমার অতিরিক্ত মূলধনের সুদ। আশা করি তোমরা বুঝেছো। জুলাইয়ের 1 তারিখ যদি অতিরিক্ত মূলধন নিয়ে আসে, জুলাইয়ের 1 তারিখ থেকে 31 ডিসেম্বর হয় 6 মাস, অর্থাৎ 6 মাসে তোমার অতিরিক্ত মূলধনের সুদ ধার্য করতে হবে। তাহলে কত টাকা নিয়ে আসছে? 10,000। আমরা মূলধনের সুদ কত পার্সেন্ট ধার্য করব? 10%। প্রশ্নে কিন্তু অবশ্যই মূলধন
তোমাদের সুদ দেওয়া থাকবে, আমি অঙ্ক করার সুবিধার্থে সবসময় 10% আর কি কাউন্ট করতেছি। তাহলে 10,000 এর 10% হয় 1000 টাকা। কত হাজার হয়? 1000। তোমরা জানো যে কোনো পার্সেন্টেজ 1 বছরের হয়। কত? 1 বছরের সুদ আমরা পাইলাম 1000 টাকা। এটাকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি 1 মাসের সুদ পাবো। আমার ধরতে হবে কত মাসের সুদ? 6 মাসের সুদ। তাহলে 6 দ্বারা গুণ করব, 6 দ্বারা গুণ করলে পাবো 500 টাকা। এই 500 টাকাই হলো আমার অতিরিক্ত মূলধনের সুদ। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো ফেব্রুয়ারির 1 তারিখে একজন অংশীদার 1 লক্ষ টাকা অতিরিক্ত মূলধন হিসাবে ব্যবসায় প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে। ফেব্রুয়ারির 1 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কত মাস হয়? 11 মাস হয়। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কত মাস হয়? 11 মাস হয়। এই টাকাটার 11 মাসের সুদ ধার্য করতে হবে। তাহলে 1 লক্ষের 10% চাপলে 10,000 টাকা হয়। এই 10,000 টাকা হলো তোমার 1 বছরের সুদ। 10,000 টাকা কত বছরের সুদ? 1 বছরের সুদ। তোমার নিতে হবে কত মাসের সুদ? 11 মাসের সুদ। তাহলে এই 10,000 কে তুমি যদি 12 দ্বারা ভাগ করো তাহলে 1 মাসের সুদ পাওয়া যাবে। 11 দ্বারা যদি গুণ করো তাহলে 11 মাসের সুদ তুমি নির্ণয় করতে পারবে। তাহলে এটা আমি কিভাবে করলাম? তাহলে 1 লক্ষ টাকার 10% চাপছি, 1 লক্ষ টাকার 10% 10,000 টাকা হয়। এটা হলো 1 বছরের সুদ। আর অতিরিক্ত মূলধনটা নিয়ে এসেছে ফেব্রুয়ারির 1 তারিখে। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 31 ডিসেম্বর হয় 11 মাস। কত মাস হয়? 11 মাস হয়। তার মানে অতিরিক্ত মূলধনের উপর আমার 11 মাসের সুদ ধার্য করতে হবে। এই 10,000 হলো 1 বছরের সুদ। 12 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে 1 মাসের সুদ পাবো। 12 দ্বারা ভাগ করলাম, আমি ক্যালকুলেটর নিয়ে আসি না, তাই আর কি মোবাইলেই করতেছি। কত মাসের সুদ ধার্য করতে হবে? 11 মাসে। 11 দ্বারা কি করব? গুণ করব। গুণ করলে 9,166 টাকা পাওয়া যায়। এই 9,166 টাকাই হলো আমার অতিরিক্ত মূলধনের সুদ। 67 টাকা হবে। 9,167। কারণ এই যে 9,166.66 এরকম ছিল। তোমরা জানো দশমিকের পর 5 যদি থাকে, 5 বা তার উপরের যদি কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে দশমিকের আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করে দিতে হয়। এই কারণে 9,167 আমি লিখেছি। আশা করি তোমরা বুঝেছো। এখন একটা জিনিস সব সময় মনে রাখবা, অতিরিক্ত মূলধনের সুদ কিভাবে ধার্য করবা? যে সময়ে অতিরিক্ত মূলধন নিয়ে এসেছে ওই সময় থেকে 31 ডিসেম্বর পর্যন্ত হিসাব করবা কত মাস হয়। ঠিক তত মাসে এই সুদ তোমাকে ধার্য করতে হবে। এখন কথা হইল, আরেকটা জিনিস এখানে আমি পরিষ্কার করি তোমাদের মাঝে। এখন আমি ফেব্রুয়ারির 28 তারিখে 1 লক্ষ টাকা অতিরিক্ত মূলধন হিসাবে ব্যবসায় প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছি। ফেব্রুয়ারির কত তারিখে? 28 তারিখে, অর্থাৎ মাসের শেষ দিনে। যেহেতু আমি মাসের শেষ দিনে বিনিয়োগ করেছি এই কারণে ফেব্রুয়ারি মাসের সুদটা কিন্তু আমি পাবো না। মার্চ থেকে আমার সুদ গণনা শুরু হবে। তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেক্ষেত্রে আমার 10 মাসের সুদ ধার্য করতে হবে। একটা জিনিস সবসময় মনে রাখবা, মাসের শেষ দিন, মাসের কি শেষ দিন যদি কোনো অতিরিক্ত মূলধন হিসাবে ব্যবসায় বিনিয়োগ করে তাহলে ওই মাসে কিন্তু মূলধনের সুদ ধার্য করা যাবে না। তার পরের মাস থেকে, তার কি পরের মাস থেকে তোমাকে সুদ ধার্য করতে হবে।
এবং মাসের 1 তারিখে যদি বিনিয়োগ করে তাহলে ওই মাস থেকেই কিন্তু সুদ ধার্য করতে হবে। তাহলে এখানে দেখো যেহেতু 28 ফেব্রুয়ারি আমার 1 লক্ষ টাকা অতিরিক্ত মূলধন হিসেবে বিনিয়োগ করা হয়েছে, তাহলে অতিরিক্ত মূলধনের সুদ আমরা কিভাবে ধার্য করব? 1 লক্ষ টাকা আমার বিনিয়োগ করেছে, 10% হলো 10,000 টাকা। তাহলে 1 লক্ষ 10% হলো 1 বছরের সুদ 10,000 টাকা। 10,000 কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি 1 মাসের সুদ পাওয়া যাবে। যেহেতু এখানে ফেব্রুয়ারি শেষ তারিখে অতিরিক্ত মূলধন হিসেবে নিয়ে এসেছে, এই কারণে ফেব্রুয়ারি মাসের আর সুদ কিন্তু পাবে না। ফেব্রুয়ারির 1 তারিখে বা কোনো মাসের 1 তারিখে যদি নিয়ে আসে অতিরিক্ত মূলধন, তাহলে ওই মাসের সুদ পাবে। কিন্তু শেষ তারিখে যদি নিয়ে আসে তাহলে অতিরিক্ত মূলধনের সুদ ওই মাসটা পাবে না, তার পরের মাস থেকে তোমাকে ধার্য করতে হবে। এখানে যেহেতু ফেব্রুয়ারির 28 তারিখ নিয়ে আসছে মাসের শেষ দিন, এই কারণে ফেব্রুয়ারি মাস আমরা হিসাবে নিব না, নিব হলো মার্চ থেকে। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কত মাস হয়? 10 মাস হয়। এটাকে 12 দ্বারা ভাগ করো 10,000 কে। 10,000 কে 12 দ্বারা ভাগ করলে 1 মাসে পাওয়া যাবে। কত মাসে ধার্য করতে হবে? 10 মাসে 10 দ্বারা গুণ করো, তাহলে 8,333 টাকা হয় অতিরিক্ত মূলধনের সুদ। আশা করি তোমরা বুঝেছো। না বুঝলে অবশ্যই কমেন্টস করো, আমি রিপ্লাই দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনার বিষয়। আগামী ক্লাসে আমরা আরো আলোচনা করব উত্তোলনের সুদ এবং ঋণের সুদ নিয়ে। তোমরা সেই পর্যন্ত এক মূলধনের সুদ বইয়ে প্র্যাকটিস করো। দ্বিতীয় অধ্যায়ই পাবা অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই দ্বিতীয় অধ্যায়ে অনেক প্রশ্ন দেয়া আছে, সৃজনশীল প্রশ্ন। এখান থেকে তোমরা মূলধনের সুদগুলো প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে করতে যদি সমস্যা হয়েই থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। ধন্যবাদ আজকের ক্লাসটি দেখার জন্য।